আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রচন্ড গরম, সত্যি অনেক গরম আবহাওয়া। সাবধানে থাকবেন আর ঈদের মার্কেটটাকে অ্যাভয়েড করে চলবেন, কেননা এটা এখন চরম অস্বস্তিদায়ক। আমি সত্যি কথা বলতে ঈদে কিছুই কেনাকাটা করি না। যাই হোক, আমরা গতকালকে কথা বলছিলাম, খেয়াল করে দেখেন, আমরা যোগ বিভাগ নিয়ে একটা ছোট্ট ওভারভিউ দিয়েছি। আর ইংরেজি সাহিত্যকে আবারও বলি, আপন ভাবা শুরু করেন, ভাবেন আপন ভাই। কারণ ইংরেজি সাহিত্যকে পর ভাবার কোনো সুযোগ নেই। আমরা যেমন গতকালকে দেখেছিলাম মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, সেখানে আমরা দেখেছিলাম রানী ভিক্টোরিয়ার পরে অর্থাৎ 1901-এর পরে ক্ষমতায় বসেন তার বড় সন্তান সপ্তম এডওয়ার্ড। আর এই নামগুলো আসলে মূলত হচ্ছে পরিচিতি পাওয়ার জন্য, খ্যাতি পাওয়ার জন্য তারা গ্রহণ করে। দেখা যায় যে তার আগে ছিল এডওয়ার্ড 6, এডওয়ার্ড 5। সাম্রাজ্যের ইতিহাস যেমন ধরেন এলিজাবেথ 1 ছিল, এরপর এলিজাবেথ 2। সপ্তম এডওয়ার্ডের পরে ক্ষমতায় বসেন হচ্ছে 1911 সালে হচ্ছে আপনার তার সন্তান পঞ্চম জর্জ। এবং এই পঞ্চম জর্জই কিন্তু এই যে বঙ্গভঙ্গ রদ করে ফেলেন। এরপরে তার আমলেই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়। এরপরে হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার বিরুদ্ধে ওনার এই বিদ্রোহী কবিতা লিখেছিলেন, সেটাই হচ্ছে পঞ্চম জর্জ। এবং ওনার আমলে এই উপমহাদেশে ওনার যে প্রতিনিধি ছিলেন লর্ড হার্ডিংস, এর আগে ছিলেন লর্ড কার্জন। মনে রাখবেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হচ্ছে চিটাগাংয়ের ডিভিশনাল মেয়রের যে সম্পর্ক, ঠিক ওই সময়ে পঞ্চম জর্জের সাথে লর্ড হার্ডিং এর সম্পর্কটা সেম, জাস্ট রিপ্রেজেন্টেটিভ, হুকুম তামিল করা। সো এই কারণে ইংলিশ সাহিত্যকে আপন ভাবা শুরু করেন, ভেবে নেন এটা হচ্ছে আপনারই আপন ভাই। এবং এই ইংলিশ সাহিত্যের ইতিহাসটা ওতপ্রোতভাবে বাংলাদেশের ইতিহাস, অর্থাৎ ইংলিশ সাহিত্য থেকে বা রানী এলিজাবেথ থেকে শুরু করে আপনার হচ্ছে বর্তমান শেখ হাসিনা পর্যন্ত একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত আছে। তো যাই হোক, আশা করি আমি অনুরোধ করে বলি, সেটা হচ্ছে কিছুই না, পরীক্ষার আগে এই ক্লাসগুলো হচ্ছে আপনি একটু দেখতে থাকবেন। এর আগেও বলেছিলাম, আবারও বলতেছি, এই কথাগুলো শুধু শুনবেন, গ্যারান্টি দিচ্ছি দেখবেন এই অনেকগুলো কথা থেকেই 8-10টা প্রশ্ন কমন হয়েছে। এর আগেও এটা নিয়ে কথা হয়েছে। রেনেসা মানে হচ্ছে রিভার, এটা রিভাইভাল বলছিলাম। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা কিছু ভার্ব আছে, কিছু ভার্বের সাথে এল, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এর আগে। বলা আছে দেখেন, রিভাইভাল পুনর্জন্ম, পুনর্জাগরণ। রেনেসা মূলত শুরু হয় ইতালির ফ্লোরেন্স শহরে। তো এটা মনে রাখবেন এইভাবে, ফ্লোরেন্স, এই ফ্লোরেন্সের ভিতরে দেখেন একটা ফ্লাওয়ার ভাব আছে, যেটা পুনরায় আবার কি বলে ফুটে ওঠে। সো এইভাবে সেন্সটা ডেভেলপ করেন ইতালির ফ্লোরেন্সে। ইতালি হচ্ছে আপনার ইউরোপেরই একটা কান্ট্রি। আপনি যদি বলেন বিশ্বের সবচেয়ে সুন্দরতম মহাদেশ, আমি বলবো হচ্ছে ইউরোপ। এবং বাস্তবতা হচ্ছে, মনে রাখবেন, 9তম গ্রেডের চাকরি আর 11তম গ্রেডের চাকরি এক না। আর 1 মাস সময় আছে, এই 1 মাস সময়টাকে, অপার সম্ভাবনাময় সময়টাকে আপনি নষ্ট করেন না। যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে তাদের জিজ্ঞেস করে দেখবেন। পুলিশের একজন এসআই এবং পুলিশের একজন এসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সারদাতে ট্রেনিং করে একসাথে। ট্রেনিংয়ে না তাদের কোনো পার্থক্য নাই, অর্থাৎ ওই দুইজনকে মাটিতে শোয়াইতে হয়, দুইজনকে কাদাতে গোট দিতে হয়, শুট করতে হয়, সেম। যদি কেউ থাকে জিজ্ঞেস করে দেখবেন। বাট কর্মক্ষেত্রে এদের পার্থক্য আকাশ পাতাল। এই কারণে যখন দেখবেন আপনার কোনো একটা বন্ধু এসপি হয়ে গেছে, আপনি তার আন্ডারে এসআই, এটা আপনাকে ওই যে 80তে 20 কিসে বুঝিবে কি, সেরকম একটা কবিতা আছে না? তো আলটিমেটলি ওই যে দংশিবে যারে সেই বুঝে, এই টাইপের একটা কবিতা আছে। সো এটা আসলে আপনি বুঝাইতে পারবেন না। ধরেন অনেকেই প্রাইমারিতে জয়েন করে ফেলছে, তারই কোনো একটা বন্ধু অ্যাডমিন ক্যাডার, এখন থানা শিক্ষা অফিসার বা ইওনো হয়ে আছে, তাকে হচ্ছে হুকুম তামিল করতে হচ্ছে।
এটা যে কি প্যারা। ইউরোপ হচ্ছে পৃথিবীর অন্যতম একটা ভূস্বর্গ বলা হয় এবং সুন্দরতম একটি দেশ, মহাবিশ্ব মানে কি বলে হচ্ছে সুন্দরতম একটি মহাদেশ। আপনি যদি অ্যাডমিন ক্যাডার হন, আপনি যদি পুলিশ ক্যাডার হন, আপনি যদি ফরেন ক্যাডার হন, আপনি গভর্নমেন্টের টাকায় ওই দেশে গিয়ে পিএইচডি করে উচ্চতর ডিগ্রি নিতে পারবেন এবং ওই দেশে বাড়ি গাড়ি এভরিথিং করতে পারবেন, এটা হরহামেশাই। সো এই কারণে বলতেছি নেক্সট 1 মান্থ, আজকে 16 তারিখ, নেভার কি বলে স্পয়েল ইউর টাইম, একটা সেকেন্ডও নষ্ট করবেন না দয়া করে। সো স্বপ্নটাকে বড় করতে শেখেন, আশা করা যায় ভালো কিছু হবে ইনশাআল্লাহ। দেখেন একটু কমেন্ট করেন, আমি যে বিষয়গুলোকে হচ্ছে নক করতেছি আপনাদের কাছে সেটা অবশ্যই একটু কমেন্ট করবেন। তাহলে রেনেসা শুরু হয় ইতালির ফ্লোরেন্স শহরে। প্রিপারেশন ফর রেনেসা, এটা মূলত 60 হবে, 160 বছর। প্রিপারেশন ফর রেনেসা 58 বছর, একটা বিশৃঙ্খল টাইম। খেয়াল করে দেখেন, আপনি এভাবে একটু ডেভেলপ করেন। বাংলাদেশের জন্মের আগে কিন্তু 1947, খেয়াল করে দেখেন 1947 থেকে 1971 একটা বড় ক্রাইসিস পিরিয়ড ছিল আমাদের। অর্থাৎ 47-এর দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলিম, ইভেন আপনি ঢাকায় যারা আছেন জানেন কিনা জানি না, পুরান ঢাকায় যে জমিগুলো আছে এগুলো বেশিরভাগই হচ্ছে দখল। এগুলোর কোনো আলটিমেটলি কি বলে হচ্ছে মানে দলিলই সম্পত্তি বলা যাবে না, বা লিগাল দলিল অনেকেই দেখাতে পারবে না। কেননা ওই দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের এই পুরান ঢাকা অঞ্চলের অসংখ্য হিন্দু ঘরবাড়ি ছেড়ে তারা ভারতে আশ্রয় নিয়েছিলেন। এবং সত্যি কথা বলতে একজন রাজুকের মনে করেন পিয়ন বা হচ্ছে ভূমি অফিসের পিয়ন, এরা কোটি কোটি টাকার মালিক হয় কিভাবে? কারণ এরা ভালো করেই জানে কোন জমি খাস আর কোন জমি ব্যক্তি মালিকানা দলিলার জমি, এবং সেই জমিগুলোকে তারা দখল বা বিভিন্নভাবে কবজা বা বিভিন্নভাবে টাকা ইনকামের একটা পথ তারা কিন্তু সহজে বের করতে পারে। সো এটা হচ্ছে বাস্তবতা। জাতি তত্ত্বের ভিত্তিতে 47-এ এই বিভাগের পরে 71 সালের এই লম্বা যে মাঝখানের সময়টা, এটা কিন্তু বাংলাদেশে একটা অস্থির সময় ছিল। কেননা দেখেন ভাষা আন্দোলন, এরপরে যুক্তভোট নির্বাচন, 58 সালে মার্শাল ল, 66 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, ক্ষমতা হস্তান্তর না করা, 71-এর 25শে মার্চ বঙ্গবন্ধু গ্রেপ্তার। একটা উত্তাল পরিস্থিতি ছিল, স্টেবল কন্ডিশন ছিল না। স্বাধীনতার পরের বিষয়গুলো যে স্টেবল ছিল তা না। আপনি মানবেন কিনা জানি না, আপনার 1971 অলমোস্ট অল দ্য গভর্নমেন্ট মানে কন্ডাক্ট দ্য কান্ট্রি, অল দ্য গভর্নমেন্ট ফ্রম দেয়ার গভর্নমেন্ট অল আর অটোক্রেটিক। প্রায় সবাই দেখেন হচ্ছে একনায়কতন্ত্র, ক্ষমতা পেলে আসলে একনায়কতন্ত্র একটা ভাব বজায় রাখে। আপনি এরশাদের আমলটাই দেখেন না, দীর্ঘ প্রায় 10 বছর। আপনি জিয়ার আমলগুলো দেখেন না, বা আরো যারা ছিলেন ওই মানে কম বেশি খেয়াল করে দেখেন। বিএনপি যেমন 91 ক্ষমতায় ছিল, 94 তারা বলছে আমার তারা তত্ত্বাবধায়ক উঠায় বিলুপ্ত করছিল। সো অল আর অটোক্রেটিক, ব্যাপারটা এরকম আর কি, যাই ওইদিকে না যায়। সো এই যে 47 থেকে 71 একটা বিশৃঙ্খলময় সময় ছিল, প্রিপারেশন ফর রেনেসা এটা হচ্ছে একটা বিশৃঙ্খলময় সময়। আপনি একটু কম্পেয়ার করেন 1500 থেকে 1558, এই বিষয়গুলো নিয়ে এর আগেও আপনাদের সাথে কথা হয়েছে, এগুলো নিয়ে খুব বেশি কথা বলবো না ইনশাআল্লাহ। এখানে কি বলছে দেখেন, এই সময় ইংল্যান্ড জনগণের জন্য দুর্বিষহ দুঃস্বপ্নময় সময় ছিল। রানী এলিজাবেথ, যাকে বলা হয় ভার্জিন কুইন, এটা আপনি ভালো করে জানেন। ভার্জিন কুইন, এর বাবা ছিলেন হচ্ছে হেনরি 8। এর আগের হেনরির ইতিহাস আপনি যদি বলেন হেনরি ফার্স্ট, এটা প্রায় 1200 সালের দিকে কথা বলছেন। হেনরি প্রথম, এটা হচ্ছে সেই 1050 সালের দিকে, অর্থাৎ কি বলে হচ্ছে 1100 শতাব্দীর দিকে আর কি। হ্যাঁ, তো আলটিমেটলি ভার্জিন কুইন যাকে বলা হচ্ছে, তার বাবা ছিলেন হেনরি 8 এবং তিনি দুঃশাসনের মাধ্যমে ইংল্যান্ডকে নরকে পরিণত করছে। এবং ওই যে একটা বিষয় মনে রাখবেন, যেই শাসক 3টা বিষয়ের উপর ফোকাস করবে, যে কোনো বিষয়, যে শাসক নারীভোগী হবে অর্থাৎ ভোগবাদী হবে, সে দেশের জনগণ হচ্ছে আলটিমেটলি ভোগান্তির শিকার হবে। যেই শাসক জনগণের সেবার চেয়ে ক্ষমতাকে একীভূত বা এককেন্দ্রিক করার চেষ্টা করবে, ওই শাসকের দ্বারা ওই দেশের জনগণ সেবা পাবে না। যেই শাসক স্বৈরাচারী হবে তার দ্বারাও মানে সেবা পাওয়া সম্ভব না। সো আলটিমেটলি তিনি দুঃশাসনের মাধ্যমে নরকে পরিণত করেন এবং এই তেমন সাহিত্য রচিত হয়নি। হেনরি 8 বলছে দেখেন, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ একটা বিখ্যাত সাহিত্য লিখেছিলেন যার নাম হচ্ছে থমাস মুরের ইউটোপিয়া। এটা হচ্ছে একটা ভোকাবুলারি। ইউটোপিয়া শব্দের অর্থ হচ্ছে স্বর্গরাজ্য। এটা হচ্ছে 2টা খণ্ডে বিভক্ত, 2 পার্টসে বিভক্ত। যেমন মনে রাখবেন, শেক্সপিয়রের প্রত্যেকটা নাটক 5 অ্যাক্ট। আমি এভাবে মনে রাখছি, শেক্সপিয়র ইজ 5, এটা একটা হাতের 5টা আঙ্গুল।
every single drama of Shakespeare divided into 5 parts. ওই যে 5 অঙ্ক বা 5 পর্ব বা 5 নাটক, মানে পর্ব বলেন, অঙ্ক বলেন, যেটাই বলেন না কেন, আলটিমেটলি ভালো করে জানেন ইউটোপিয়া শব্দের অর্থ হচ্ছে স্বর্গরাজ্য। আপনি আজকে আপনার প্রিয় মানুষকে মেসেজ দিয়ে বলবেন যে আই ওয়ান্ট টু বিল্ড ইউটোপিয়া উইথ ইউ, ইফ ইউ বিসাইড মি ইট উইল বি ইজিয়ার ফর মি। আমি তোমাকে নিয়ে একটা স্বর্গরাজ্য বানাতে চাই, যদি তুমি আমার পাশে থাকো তাহলে আমার এই স্বর্গরাজ্যটা বানানো সহজ হবে, স্মুথ হবে। এমন একটা মেসেজ তাকে দিবেন, দেখবেন সে খুশিতে গদগদ হয়ে যাবে। কেমন আছেন আপনারা? আমি আসলে আমার কাছে এক্সট্রা মোবাইল নাই, পিছন মোবাইলে কমেন্ট উঠছে না। যাই হোক, আমার ধারণা আপনারা ক্লাস দেখতেছেন। দেখেন ইউটোপিয়া, সো তাহলে আজকে মেসেজ পাঠাবেন যে যদি তুমি আমার পাশে থাকো তোমাকে নিয়ে আমি একটা স্বর্গরাজ্য গড়ে তুলতে চাই। এটা লিখছেন থমাস মুর। থমাস নামে আমরা অনেক সাহিত্যিকই পাবো, এটা মনে রাখবেন, মুর দিয়ে মনে রাখবেন আর কি। হ্যাঁ, এই নামে আরেকজন আমরা একটা চরিত্র পাবো, থমাস মুর। এবার কি বলছে দেখেন, ইউটোপিয়া লেখার জন্য বলা আছে, দেখেন ইউটোপিয়া লেখার জন্য থমাস মুরকে, ইউটোপিয়া লেখার জন্য দেখেন থমাস মুরকে শিরোচ্ছেদ করা হয়। খেয়াল করে দেখেন, শিরোচ্ছেদ করা হয়। আর এই শিরোচ্ছেদ করা হয় 1533 সালে শিরোচ্ছেদ করা হয়। আর যেই 1533 সালে আমি আপনাকে গতকাল বলছিলাম এলিজাবেথ, অর্থাৎ এলিজাবেথ রানী এলিজাবেথের জন্ম হয় 1533 সালে। হেনরি এইটের বউ ছিল 6টা, মনে রাখবেন। শাকিল স্যারের দাদার ডাবল, মানে আমার দাদার বউ ছিল, শাকিল স্যারের দাদার বউ ছিল হচ্ছে 3টা, আর হেনরি এইটের বউ ছিল হচ্ছে 2 গুণ করলে হবে 6টা। আমার দাদার হচ্ছে ডাবল, বেশি ছিল না। আর এই এলিজাবেথ ছিলেন তার দ্বিতীয় পক্ষ, অর্থাৎ দ্বিতীয় স্ত্রী বলা আছে দেখেন, এলি বোলেনের কন্যা বলা আছে দেখেন, দ্বিতীয় স্ত্রী এলি বোলেনের কন্যা এলিজাবেথ। কথা বলছেন? হেনরি এইট তার দ্বিতীয় বিয়ে সংক্রান্ত কারণে জন্ম নেয় প্রোটেস্ট্যান্ট হিন্দু। বর্তমান সময়ে হচ্ছে আমাদের ভিতরে শিয়া সুন্নির একটা যে বিশাল বলয় আছে, যেমন ইরান এবং সৌদি, এরা মানে মারাত্মক ভাবে হচ্ছে পুরো ইসলাম বিশ্বটাকে বিভক্ত করে রাখছে। শিয়া সুন্নি, ইভেন আপনি ইন্ডিয়াতে গেলে দেখবেন যারা হিন্দু ভাই বোন আছেন, ব্যক্তিগত আক্রমণ হিসেবে নিয়েন না, সেটা হচ্ছে ইন্ডিয়াতে গেলে আপনি দেখবেন যে হচ্ছে ইন্ডিয়ার অলিতে গলিতে হিন্দু ধর্মের, ইন্ডিয়ার অলিতে গলিতে হিন্দু ধর্মের যে কত প্রকার, মানে শিখ বলেন, এসআই বলেন, এই বলেন, সেই বলেন, গেরুয়া বলেন, মানে কত প্রকার যে একটা মানে দ্বন্দ্ব। কথা বলছেন কিনা? গলিতে গলিতে মনে করেন এক একটা ভগবান, হোয়াটএভার, ওইদিকে না যায়। তো এই ধর্মের যে এই কনফ্লিক্ট গুলো সবসময় ছিল। একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট, হচ্ছে এগেনস্ট অফ পোপ, আর একটা হচ্ছে ক্যাথলিক সাপোর্টার অফ পোপ। কথা বলছেন? অর্থাৎ প্রোটেস্ট্যান্ট যারা হচ্ছে পোপের বিরোধী, ক্যাথলিক হচ্ছে এরা পোপের সাপোর্টার। ক্যাথলিক যারা বলা হয় ক্যাথলিক মুসলিম, এবং ক্যাথলিকে বলা আছে যে তারা তাদের আত্মীয়র মধ্যে বিয়ে করতে পারবে না, বা হচ্ছে যেমন ওই যে হ্যামলেটের দেবর ভাবির বিয়েটা অ্যালাউ না, ক্যাথলিক যারা আছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখেন এই সময় হচ্ছে বড় কনফ্লিক্ট ছিল একটা, সেটা হচ্ছে বড় কনফ্লিক্ট হচ্ছে একটা প্রোটেস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্যাথলিক। প্রোটেস্ট্যান্ট এরা পোপের বিরোধী ছিলেন, আর ক্যাথলিক এরা হচ্ছে পোপের সাপোর্টার ছিলেন। খুবই সহজ কথা। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমি অনুরোধ করে বলি, আপনি কোনো আলেমকে নিয়েই বিরুদ্ধ আচরণ করে পোস্ট করবেন না, কেননা প্রত্যেকটা আলেমেরই একটা অনুসারী আছে আলেমের, এবং এই অনুসারীরা মনে করে ওই আলেম যা করতেছে দিস ইজ ইসলাম। কথা বলছেন? এই কারণে আপনি যদি ধরেন আমি হাফিজুর রহমান কুয়াকাটার বিরুদ্ধে পোস্ট দিই, তাহলে দেখবেন তার কিছু ভক্তকুল আমার পেজে আছে, আমাকে মনে করেন গালিগালাজ করবে। আমি ধরেন মিজানুর রহমান আজারির বিরুদ্ধে যদি কোনো পোস্ট করি তার ভুল নিয়ে বা কোনো কিছু নিয়ে, এই কারণে ভাই দোয়া করেন, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদেরকে সহিভাবে দিন প্রচারের তৌফিক দান করে, এবং তাদের ভুল ত্রুটিগুলো কেন যেন মাফ করে, এবং ভুল ত্রুটিগুলোকে তারা শুধরে নেওয়ার মতো ইমানি জ্ঞান দেয়। কথা বুঝছেন কিনা? কেননা জ্ঞানী মানুষকে শুধু বিনয়ী না, বেশি জ্ঞান মানুষকে আত্ম অহংকারী করে তোলে। এবং আমাদের আলেমগুলো যেভাবে আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, কেননা তাদের এই দিন পালন যেন তাদেরকে অহংকারী করে না তোলে, যে আমি দিন পালন করতেছি, আমি নামাজ পড়তেছি, ও পড়তেছে না, আমি অনেক উত্তম, আরো হচ্ছে অধম, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। কেননা শুধুমাত্র নামাজ দিয়ে জান্নাতে যাবেন, আপনি একটা দিনের নিঃশ্বাসের পুরো হিসাব আল্লাহর কাছে দিতে পারবেন না। এই নিঃশ্বাসের ভিতরে কিছু নিঃশ্বাস আছে ভালো, কত নিঃশ্বাস আছে খারাপ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা মেয়ে দেখে একটা আফসোসের একটা মনে করেন অন্য ইঙ্গিতপূর্ণ নিঃশ্বাস নিলেন। এভরি সিঙ্গেল ব্রেথ ইউ হ্যাভ টু বি অ্যাকাউন্টেবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেন, ইট ইজ নট মানে কি বলে পসিবল ফর ইউ টু ওভারকাম দিস অ্যাকাউন্টেবিলিটি।
আপনি যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব নেন, আপনার আমার পক্ষে কোনোদিন সম্ভব না এই হিসাবকে উতরে জান্নাতে যাওয়া। সো আল্লাহ তাআলা যদি সহজে চান, উনি যদি দয়া করেন, উনি যদি মায়া করে আমাদেরকে জান্নাতে দেন, দিস ইজ পসিবল, আদারওয়াইজ ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল। সো নেভার শেয়ার এনিওয়ানস ফল্ট। অন্যের দোষ আপনি অবশ্যই শেয়ার করবেন না। একটা বিষয় মনে রাখবেন, আমি নিজেই অনেক দোষের ভিতরে আছি, সো এই কারণে নেভার শেয়ার ইউর আদার ফল্ট। আর যদি কারো ফল্ট পান, ব্যক্তিগতভাবে যদি তার শুভাকাঙ্ক্ষী হন, তাকে যদি কারেকশন করতে চান, তার সাথে যোগাযোগ করে সময় নিয়ে তার সাথে তার দোষটা তুলে ধরেন, এবং সে যদি ইতিবাচক নেই দোয়া করেন, নেতিবাচক নিলে চুপচাপ চলে এসে তার জন্য দোয়া করেন, কল্যাণের পথে হাঁটেন। কেমন? তাহলে এখানে দুটো দল ছিল দেখেন, একটা প্রোটেস্ট্যান্ট আর একটা ছিল হচ্ছে ক্যাথলিক। এবং দীর্ঘ একটা সময় দেখেন বলা হচ্ছে ইংল্যান্ড ক্যাথলিকের মধ্যে গৃহযুদ্ধ বা যেটাকে বলা হচ্ছে সিভিল ওয়ার চলে। আর যেখানে গৃহযুদ্ধ, যে দেশে গৃহযুদ্ধ চলে সেই দেশে কখনোই মানে শান্তিতে আগাইতে পারবে না। বাংলাদেশের একটা অন্যতম গৃহযুদ্ধ বলতে পারেন আওয়ামী লীগ এন্ড বিএনপি। সত্যি কথা বলতে ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে যদি আপনি মানে করতে চান, তাহলে একটা সরকার গঠনে একটা দল থাকবে, আর একটা মানে শক্তিশালী বিরোধী দল থাকবে যারা সরকারের ভুল সিদ্ধান্তকে সমালোচনা করবে। সো দিস ইজ ডেমোক্রেসি, অ্যান্ড দ্য ডেমোক্রেসির একটা বড় কন্ডিশন হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, অর্থাৎ মানে কথা বলার স্বাধীনতা, ডেফিনেটলি। ওকে, সো এদিকে না যাই। সো এই একটা বিশাল গৃহযুদ্ধ ছিল। এলিজাবেথ হচ্ছে দেখেন হেনরি এইটের দ্বিতীয় স্ত্রী, 2 নাম্বার স্ত্রী, এনি বোলেনের কন্যা। একটা মজার ব্যাপার বলি, আমার বাবাও কিন্তু আমার দাদি হচ্ছে আমার দাদার 2 নম্বর স্ত্রী। কথা বলছেন কিনা? এভাবে চিন্তা করে দেখেন যে শাকিল স্যারের বাবা, শাকিল স্যারের মানে দাদার 2 নম্বর স্ত্রীর সন্তান, অ্যাজ সেম অ্যাজ এনি বোলেনের কন্যা, অর্থাৎ হেনরি এইটের দ্বিতীয় স্ত্রী এনি বোলেনের কন্যা হচ্ছে রানী এলিজাবেথ। কম্প্যারিজন করে একটু চিন্তা করেন যে শাকিল স্যারের দাদি হচ্ছে তার দাদার দ্বিতীয় পক্ষ এবং তার বাবা দ্বিতীয় পক্ষের সন্তান, অ্যাজ সেম অ্যাজ রানী এলিজাবেথ হচ্ছে আপনার হেনরি এইটের দ্বিতীয় স্ত্রীর সন্তান, এবং তার জন্মের পরে পরকীয়ার দায়ে শিরচ্ছেদ করা হয় এবং অবৈধ ঘোষণা করা হয় রানী এলিজাবেথকে। যাই হোক, আচ্ছা আপনারা কি শুনতেছেন? আমার কথাগুলো কি শুনতেছেন? আমি আসলে আজকে কমেন্ট দেখতে পাচ্ছি না, তো এই জন্য আসলে বুঝতেছি না যে আপনারা আমার কথা শুনতেছেন কিনা। যাই হোক, আশা করি আমার কথা শুনতেছেন আপনারা। কেমন? আলটিমেটলি দেখেন, তাহলে বোঝা গেছে কি, মানে রানী এলিজাবেথ হচ্ছে তার বাবার দ্বিতীয় মায়ের মানে তার মায়ের দ্বিতীয় পক্ষের সন্তান আর কি। আমার বাবা হচ্ছে আমার দাদার দ্বিতীয় পক্ষের সন্তান। ওকে, এরপরে কি বলছে দেখেন, 1553 সালে ক্ষমতায় বসেন। 1553 সালে তার বড় বোন কুইন মেরি, যাকে বলা হচ্ছে দেখেন এলিজাবেথের সৎ বড় বোন কুইন মেরি, আর এই কুইন মেরিকে বলা হচ্ছে দেখেন ব্লাডি মেরি। কথাগুলো বলছিলাম এর আগে, ব্লাডি মেরি বা রক্ত পিপাসু মেরি। আমরা সময় নিব না। তিনি ছিলেন ক্যাথলিক। খেয়াল করেন, তিনি আবার ক্যাথলিক, অর্থাৎ তিনি পোপের অনুসারী ছিলেন। কথা বলছেন কিনা? তিনি আবার দেখেন পোপের অনুসারী ছিলেন। ওকে, যাই হোক আর কি। তাহলে বাবা চালু করলেন প্রোটেস্ট্যান্ট, উনি আবার পোপের অনুসারী ছিলেন। বিশ্বের অনেক দেশে এমনটা আছে, অনেক শাসক এমন আছেন যে তার সন্তান তাদের বিরোধিতা করছে। তো বাবা চালু করলেন হচ্ছে প্রোটেস্ট্যান্ট, তিনি ছিলেন ক্যাথলিক এবং তিনি প্রচুর প্রোটেস্ট্যান্ট হত্যা করেন। এই জন্য ওনাকে বলা হচ্ছে ব্লাডি মেরি। কথা বলছেন কিনা? হোয়াট ইজ এ কনফ্লিক্ট? বাবা একটা চালু করলেন, হয়তোবা ধারণা করছিলেন যে সন্তান এসে বাবার পথে অনুসরণ করবে, কিন্তু না, সন্তান এসে ভিন্ন পথ অনুসরণ করলেন। উনি পোপকে অনুসরণ করলেন এবং প্রচুর প্রোটেস্ট্যান্ট হত্যা করেছিলেন ক্যাথলিক হিসাবে। আর 1558 সালে জরায়ুতে ক্যান্সারের কারণে কুইন মেরি মারা গেলে ক্ষমতায় বসেন একমাত্র উত্তরসারী রানী এলিজাবেথ। কেননা এই ক্ষমতাগুলো হচ্ছে উত্তরসারী অনুসারে বসানো হতো। বর্তমানে আপনি ভালো করে দেখবেন যে হচ্ছে ব্রিটিশ রাজ পরিবার, যেটা বাকিংহাম প্যালেস, দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড মোস্ট কি বলে হচ্ছে যে দামি একটা পরিবার হচ্ছে বিশ্বের বুকে। কেমন? তো রানী এলিজাবেথ দ্বিতীয় মারা যাওয়ার পরে কিন্তু তার প্রথম বড় সন্তান কিন্তু ক্ষমতায় বসছেন। সো এই কারণে রাজ দরবারের ক্ষমতাগুলো উত্তরসূরি ভিত্তিতে হচ্ছে বসানো হয়। আলটিমেটলি রানী এলিজাবেথকে যদিও হচ্ছে অবৈধ ঘোষণা করা হয়েছিল, এরপরে হচ্ছে দেখা গেল উনি ছাড়া আর উত্তরসূরি কেউ বেঁচে ছিলেন না। এডওয়ার্ড 6 উনি অল্প বয়সে মারা যান
এই কারণে ক্ষমতায় বসেন 1558 সালে আলটিমেটলি রানী এলিজাবেথ, এবং তার নাম অনুসারে এই যুগের নামকরণ করা হয় এলিজাবেথান পিরিয়ড। খেয়াল করে দেখেন, তাহলে আলটিমেটলি ওনার জন্ম 1533 সালে, আর উনি ক্ষমতায় বসলেন দেখেন 1558 সালে। মাঝখানে একটু হিসাব করে দেখেন, প্রায় 25 বছর, মেবি 25 বছর বয়সে রানী এলিজাবেথ ক্ষমতায় বসছেন। কেমন? এই বিষয়টা আপনার কাছে হচ্ছে প্রশ্ন করতে পারে, আমি বলছি না করবে, করতেই পারে যে রানী এলিজাবেথ কত বছর বয়সে ক্ষমতায় বসেন, সেটা হবে 25 বছর বয়সে। আচ্ছা, হ্যাঁ, ব্রিটিশ রাজ পরিবারের সাথে আমার দাদার একটা বংশের মিল আছে। দাদা যদি 6টা বিয়ে করতেন, ব্রিটিশ রাজ পরিবার তারা ছিলেন রাজা, আমার দাদা ছিলেন হচ্ছে ইউনিয়ন পরিষদের রাজা। যাই হোক, ওইদিকে না যায়। এবার একটু খেয়াল করে দেখেন, আলটিমেটলি বলা আছে, জেনে রাখা ভালো, এই যে 1603 সাল বলছিলাম, 1603 সালে রানী এলিজাবেথের মৃত্যুর সাথে সাথে কিন্তু দেখেন আলটিমেটলি তার মানে বংশের সমাপ্তি হয়, টিউডর বংশ। আর এই টিউডর বংশ প্রতিষ্ঠা করেছিলেন 1485 সালে রানী এলিজাবেথের দাদা হেনরি সেভেন এটা প্রতিষ্ঠা করেছিলেন রানী এলিজাবেথের দাদা। আর যেই বংশের মানে সমাপ্তি ঘটে হচ্ছে উত্তরসূরি না থাকার কারণে 1603 সাল। খেয়াল করে দেখেন, তাহলে আলটিমেটলি 1500 সালে 1508 সালে ক্ষমতায় বসেন হচ্ছে হেনরি VIII। এই 1508 সালে হেনরি VIII ক্ষমতায় বসার কারণে যে নৈরাজ্যটা শুরু হয়েছিল, সেই নৈরাজ্য সমাপ্তি ঘটে 1558 সালে। আর এই 1558 সালে ক্ষমতায় বসেন রানী এলিজাবেথ। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের সাম্রাজ্যের নতুন করে আবার আপনার কি বলে হচ্ছে স্বর্ণযুগ শুরু হয়। আর এই 58 সালে শুরু হওয়া স্বর্ণযুগ শেষ হয় রানী এলিজাবেথের মৃত্যুর সাথে সাথে, অর্থাৎ 1600 কত সালে? 3 সালে। তাহলে আলটিমেটলি আপনি একটু খেয়াল করে দেখেন, 1533 আর 1603, তাহলে আলটিমেটলি রানী এলিজাবেথ বেঁচে ছিলেন প্রায় কত বছর? 70 বছর, 70 ইয়ার্স। 70 বছর, 25 বছর বয়সে উনি হচ্ছেন 25 বছর বয়সে উনি হচ্ছেন ক্ষমতায় বসলেন। আর ওনার টোটাল জীবনকাল ছিল কত বছর বলেন? 70 বছর। কথা কি বুঝতেছেন আপনারা? যাই হোক, এই 1603 সালে ক্ষমতায় বসেন রানী এলিজাবেথের ক্ষমতায় বসেন স্কটল্যান্ডের রাজা কিং জেমস ফার্স্ট। রানী এলিজাবেথের মৃত্যুর পরে দেখলেন যে তার উত্তরসূরি কে বেঁচে আছেন, তার বাবার বংশে কেউ আর যেহেতু বেঁচে নাই, তাহলে বেঁচে আছেনটা কে? খেয়াল করে দেখেন। আচ্ছা, 1509, যাই হোক, দেখলেন হচ্ছে খোঁজ পাওয়া গেল হচ্ছে তার ফুপুর ঘরের একটা কি মেয়ে ছিল, আর মেয়ের ঘরের আবার একটা ছেলে ছিল। আর এই ছেলের নাম হচ্ছে কিং জেমস ফার্স্ট। উনি ছিলেন স্কটল্যান্ডের রাজা। আপনি বিশ্ব মানচিত্রে ভালো করে দেখবেন, ইংল্যান্ডের ঠিক মাথার উপরে হচ্ছে আপনার স্কটল্যান্ড, বিশ্ব মানচিত্রে দেখবেন। তো এই স্কটল্যান্ডের রাজা হচ্ছে ক্ষমতায় বসলেন, আর এই তার নাম অনুসারে যুগের নামকরণ করা হয়েছে জ্যাকোবিয়ান পিরিয়ড। খেয়াল করে দেখেন, একটা প্রশ্ন এখানে আমি এঁকে দিয়েছি, সেটা হচ্ছে আলটিমেটলি দেখেন ইউকে এবং গ্রেট ব্রিটেন, অর্থাৎ ইউনাইটেড কিংডম এবং গ্রেট ব্রিটেনের পার্থক্য। এই যে 1603 সালে দুটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো, রানী এলিজাবেথ মারা গেলেন, এবং এই 1603 সালে স্কটল্যান্ডের রাজা কিং জেমস ফার্স্ট ইংল্যান্ড এবং স্কটল্যান্ডকে কি করলেন? একত্রিত করে দিলেন, অর্থাৎ ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এক হয়ে গেল। খেয়াল করে দেখেন, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড এক হয়ে গেল। এবং পার্লামেন্ট, তখন পার্লামেন্ট কিন্তু আলাদা ছিল, স্ব পার্লামেন্ট ছিল। ইংল্যান্ডের পার্লামেন্ট ছিল এক, আর মানে আপনার কি বলে হচ্ছে স্কটল্যান্ডের পার্লামেন্ট ছিল আরেকটা। তখনও পার্লামেন্ট একত্রিত হয় নাই। এরপরে আমি আপনাকে যেটা বললাম, দেখেন এই যে 1707 সাল, খেয়াল করে দেখেন 1707। এই 1707 সালটা আলটিমেটলি আমরা একটু খেয়াল করে দেখেন, আমাদের নিও ক্লাসিক্যাল পিরিয়ড, যেটা গতকাল বলছিলাম, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এটা শুরু হয়েছে কিন্তু দেখেন 1660 থেকে 1700, যেটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, অর্থাৎ রাজতন্ত্রের পুনরুদ্ধার বলছিলাম আর কি। এই 1707-এর পরে হচ্ছে রানী অ্যানির রাজত্বকালে, অর্থাৎ নিও ক্লাসিক্যালের পরে যে পিরিয়ডটা আগাস্টান পিরিয়ড, খেয়াল করে দেখেন আগাস্টান পিরিয়ডে এই 1707 সালে কিন্তু আলটিমেটলি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সাথে যোগ দিল কি? ওয়েলস। আর এই তিনটা মিলে তৈরি হলো গিগাবাইট, না একসাথে হয়ে গেল গ্রেট ব্রিটেন, অর্থাৎ তখন পার্লামেন্টে কিন্তু একীভূত হলো। খেয়াল করেন, এই 1707 সালে কিন্তু ভারতীয় উপমহাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবস্থান কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হচ্ছিল। কেননা এই 1757 সালেই মেবি পলাশির যুদ্ধ সংঘটিত হয়, তাই না? 1700 কত সালে? 57 না? মানে আপনি ইতিহাসগুলো ওতপ্রোত ভাবে মেলান, দেখেন খুব সুন্দর করে মিলে যাচ্ছে ইতিহাসগুলো। এই 1757, আর 1757 মানে তখন হচ্ছে ইংলিশ সাহিত্যে এজ অফ সেন্সিবিলিটি, কথা কি বুঝছেন? সেন্সিবিলিটি চলছিল, যাই হোক। এবং আলটিমেটলি দেখেন
আলটিমেটলি এরপরে বলা আছে দেখেন 1801 সালে। 1801 সালে তখনও হচ্ছে আলটিমেটলি এটা রোমান্টিক পিরিয়ড চলতেছিল ইংলিশ সাহিত্যে, রোমান্টিক পিরিয়ড 1801। কেননা আপনি ভালো করে জানেন যে হচ্ছে রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল 1798 থেকে 1832। 1798 থেকে 1832 এটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। দেখেন আপনি ভালো করে আপনার নোটটা খেয়াল করে, রোমান্টিক পিরিয়ড 1801 সালে হচ্ছে আলটিমেটলি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সাথে ওয়েলস আয়ারল্যান্ড যোগদান করছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং হচ্ছে ওয়েলস সাথে মানে অর্থাৎ গ্রেট ব্রিটেনের সাথে যোগ দিল হচ্ছে আয়ারল্যান্ড। এই আয়ারল্যান্ড যোগ দেওয়ার পরে দেওয়ার পরে দেখেন আলটিমেটলি ঠিক 1915 সালের দিকে হচ্ছে আলটিমেটলি দক্ষিণ আয়ারল্যান্ড বললো যে আমি আপনাদের সাথে আর নাই। এরপর একটা যুদ্ধ শুরু হয়েছিল, যুদ্ধ একটা দীর্ঘ সময় চলে। 1921 সালে খেয়াল করে দেখেন, এই যে 1921 সালে পঞ্চম জর্জের আমলে, যেটা আপনাকে বললাম জর্জিয়ান পিরিয়ড, পঞ্চম জর্জের আমলে 1921 সালে যেটা ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল, ঢাকা ইউনিভার্সিটি জাস্ট এস্টাবলিশ ঢাকা ইউনিভার্সিটি কার আমলে? পঞ্চম জর্জের। সো বাংলার সাথে ইংলিশ সাহিত্যের ব্রিটিশরা ছেড়ে যাওয়ার আগেই তারাই কিন্তু আমাদের সরকার প্রধান ছিল। এই 1921 সালে খেয়াল করে দেখেন দক্ষিণ আয়ারল্যান্ড স্বাধীনতা লাভ করলে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এন্ড নর্থ আয়ারল্যান্ড মিলে তৈরি হয় ইউকে বা ইউনাইটেড কিংডম, দ্য শর্ট হিস্ট্রি অফ ইউনাইটেড কিংডম। কথা বলছেন কিনা? হোয়াট এভার। এখানে কি বলছে দেখেন, এলিজাবেথান পিরিয়ড। এটা একটু কমেন্ট করেন সবাই। 1558 থেকে 1603 একটু কমেন্ট করেন। 1558 থেকে 1603 প্লিজ। এলিজাবেথান পিরিয়ড নেন, 1558 থেকে 1603 এলিজাবেথান পিরিয়ড। তাহলে 1558 সালে ক্ষমতায় বসে কে? রানী এলিজাবেথ। আর মারা যান কত সালে? 1603 সালে। খেয়াল করে দেখেন এই পিরিয়ডের বেশ কিছু নাম আছে। আপনি যে কোনো ইংলিশ ডিসিপ্লিনের স্টুডেন্টকে যদি বলেন যে এনি সিঙ্গেল স্টুডেন্ট অফ ইংলিশ ডিসিপ্লিন আপনার ইংরেজি সাহিত্যের সবচেয়ে প্রিয় কোনটা, অবশ্যই উনি বলবেন এলিজাবেথান পিরিয়ড। এই যুগে এমন কিছু নাই যে এই যুগে নাই। কি গান, কি কবিতা, কি রোমান্টিকতা, কি ট্র্যাজেডি, কি বিয়োগান্তক, এমন কিছু নাই যে এই যুগে নাই। খেয়াল করে দেখেন 1508 এই এলিজাবেথান পিরিয়ডকে আরো কিছু নামে ডাকা হচ্ছে। দেখেন বলা হচ্ছে গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, গ্লোরিয়াস পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। কেননা এই যুগে যে মাপের সাহিত্যিক আছে বা যত ধরনের সাহিত্যিক আছে এই যুগে, এরকম কম সাহিত্যিক পরবর্তী যুগগুলোতে আসছে, হাতে গোনা দুই একটা। মনে রাখবেন 1950 সালের আগেও বাংলাদেশে যত নামি দামি সাহিত্যিক ছিল, এখন কিন্তু আর সাহিত্যিক জন্মায় না। আপনি ভালো করে খেয়াল করে দেখেন হুমায়ুন আহমেদ স্যারের পরে বাংলাদেশে কিন্তু এখন আর উল্লেখযোগ্য তেমন সাহিত্যিক নাই। বেঁচে আছেন সেলিনা হোসেন, এছাড়া কত সাহিত্যিক, এছাড়া উনি মেবি রাজশাহী সন্তান। এছাড়া বাংলা সাহিত্যে আপনি এখন খেয়াল করে দেখেন ওই জাতীয় উদ্দীপ্ত আলোড়ন তৈরিকারী শরৎচন্দ্র বলেন বা পদ্মা নদীর মাঝি বলেন, শরৎচন্দ্রের উপন্যাসগুলো বলেন, সমাজ সংস্কারকমূলক বলেন, হৈমন্তী ছোট গল্প বলেন, যেটা পুরো হিন্দু সমাজের কুসংস্কার বলেন বা মানে সংকীর্ণতাকে হচ্ছে সেই সৈয়দ ওয়ালিউল্লাহর হচ্ছে আপনার ওই যে কি বলে লাল সালু বলেন, যে নামাজে দাঁড়িয়ে বলে হচ্ছে কাতার সোজা না করলে হচ্ছে নামাজ হবে না, অন্তত জমিতে এসে আল ঠেলে। এই জাতীয় কালজয়ী যে সাহিত্যগুলো আছে বর্তমানে কিন্তু এগুলো নাই। কালজয়ী সাহিত্য আপনি কিন্তু গত 10 বছরে দেখেন নাই, আগামী 50 বছরে আসবে কিনা এটা বলা হচ্ছে কঠিন। সো খেয়াল করে দেখেন কতগুলো সিনোনিমাস। একটা বলা হচ্ছে দেখেন ভালো করে খেয়াল করেন, বলা হচ্ছে গ্লোরিয়াস পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড, আর্লি রোমান্টিক, অর্থাৎ রোমান্টিকের আগে আর্লি রোমান্টিকতা। খেয়াল করেন আপনারা বিয়ের আগে যে প্রেম করেন এটাই কিন্তু আর্লি রোমান্টিক। বিয়ের আগে প্রেম করেন, হাত ধরেন, আরো অনেক কিছু করেন, দিস ইজ কল আর্লি রোমান্টিক, অর্থাৎ রোমান্টিকতার আগে আর্লি রোমান্টিক। আমরা রোমান্টিক পিরিয়ড তো পাবো, এর আগেও রোমিও জুলিয়েটের চেয়ে বড় রোমান্টিকতা বিশ্বের বুকে আজও তৈরি হয় নাই। খেয়াল করেন আপনি রোমিও জুলিয়েটের শেষ সিনারিটা দেখবেন সিনেমা, আমি গুগলে ইউটিউবে দেখাবো যখন রোমিও জুলিয়েট যাবো, আমরা একসাথে দেখবো ইনশাল্লাহ। আশা করি শেখানোর উদ্দেশ্যে দেখবো, তো রোজা হালকা হবে না আশা করি। রোমিও জুলিয়েট, আপনি নিজের প্রেম করতে গেলে আপনি নিজের ভাবেন রোমিও আর ওই মেয়েটারে ভাবেন জুলিয়েট, বাস্তবতা হচ্ছে এটাই। তো রোমিও জুলিয়েটের মতো রোমান্টিকতা পৃথিবীর আর্লি মডার্ন এন্ড গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম। আগামী আরো 200-500 বছরেও এই পিরিয়ডের মতো কোনো মানে গ্রেটেস্ট পিরিয়ড ইংলিশ সাহিত্যে বা সাহিত্যের দরবারে আসবে কিনা আমার সন্দেহ। কথা বুঝছেন কিনা? সব 5টা নাম দেখেন, গ্লোরিয়াস, গোল্ডেন, কমেন্ট করেন, আর্লি রোমান্টিক, আর্লি মডার্ন এন্ড গ্রেটেস্ট পিরিয়ড অফ অল টাইম। কথা বুঝছেন কিনা? এরপরে বলা আছে দেখেন ইংলিশ সাহিত্যের 2 মহান কিংবদন্তি
ক্রিস্টোফার মার্লো অ্যান্ড শেক্সপিয়ার, দুই মহান কিংবদন্তি। হু ইজ দ্য গ্রেটেস্ট? আপনি যদি বলেন কে গ্রেটেস্ট, হু ইজ, মানে এদের ভিতরে আসলে কম্প্যারিজনটা বোকামি। সাহিত্য বিশারদ হিসাবে বলেন, সাহিত্যের ক্রিটিসিজম হিসাবে বলেন না কেন, যাই বলেন না কেন, এদের নিয়ে মানে এদের ভিতরে যদি মারামারি লাগান, হু ইজ দ্য গ্রেটেস্ট, খেয়াল করবেন। শেক্সপিয়ারের জন্ম হচ্ছে আলটিমেটলি, আচ্ছা আমরা সেখানে যাচ্ছি। এলিজাবেথের একটা বিখ্যাত উক্তি ছিল, এ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, পহেলা দর্শনধারী, এরপরে গুণ বিচারী। ছেলেদের উদ্দেশ্যে বলবো, ছেলেরা হচ্ছে দ্বৈত চরিত্রের অধিকারী। কেমনে দ্বৈত চরিত্র বলি? একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করার সময় হাজার হাজার ওয়াদা করতেছে, আমি না তোমাকে রান্না করতেই দিব না, তোমার তো হাত পুড়ে যাবে, এই সে ইমপ্রেস করার জন্য কত কথা। বিশ্বাস করেন বিয়ের পরে একদম কমন কথা, রান্না শিখোস নাই কি শিখছস, কথা বলছেন কেনা, সহজ কথা বলি। আপনারা যারা হচ্ছে রূপের গুণে আটকে যাবেন তারা পরবর্তীতে বাস খাবেন। রূপের পাশাপাশি গুণটা একটু দেখে নিন, না হলে পরবর্তীতে আপনি আপনার আবার ওই মেয়েটাও ভাবতেছে, হায় আল্লাহ আমাকে তো রান্না করতে দিবে না, তাহলে তো আমার টেনশন নাই, তাহলে তেরে ভালোবাসাই যায়, কথা বলছেন নাই, বাস্তবতা। এই কারণে পাওয়ার আগে যে ইমপ্রেশন গুলো দেওয়ার চেষ্টা করেন, পাওয়ার পরে আর ইমপ্রেশন গুলো এক্সিস্ট থাকে না। পাওয়ার আগে ওয়াদা করে তোমার সাথে লড়াই করবো, পাওয়ার পরে আর এটা থাকে না, কথা বলছেন কেন। এগুলো নিজের ব্যক্তি জীবন, তারপরে আশেপাশের জীবন, অনেক কিছু দিয়ে দেখছি, কথা বলছেন কেন। অনেক চেষ্টা করছি জীবনে, অনেক ট্রাই করছি, ধরে রাখতে পারি নাই, বিভিন্ন ভাবে চলে গেছে, ছেড়ে গেছে, ঠিক আছে না। যাই ওইদিকে না যাই, খেয়াল করে দেখেন, গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন। ভাইভাতে এটা হচ্ছে কার্যকরী। এর কারণে আবার এটা হতাশ হওয়ার কোনো সুযোগ নাই যে আপনি দেখতে সুন্দর না, এই কারণে হচ্ছে আপনার ভাইবা খারাপ হবে। নেভার থিংক দ্যাট হোয়েন আপনি আয়নাতে দাঁড়াবেন, হোয়েন ইউ স্ট্যান্ড বিফোর দ্য মিরর, ইউ থিঙ্ক যে আই স, আমি দেখছি, বা আই হ্যাভ সিন, আমি দেখছি দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড সাকসেসফুল পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আয়নার সামনে যখন দাঁড়াবেন, এটা একটা বিখ্যাত ব্যক্তির উক্তি, আপনি নিজেকে দেখবেন আর ভাববেন আমি এখন যাকে দেখতেছি সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে সাকসেসফুল পারসনদের একজন। সো নেভার হিউমিলিয়েট ইয়োরসেলফ, নিজের ছোট করার কোনো সুযোগ নাই, কোনো জায়গা নেই, নো চান্স, কখনো সুযোগ দিবেন না, কথা বলছেন কিনা, নো চান্স। আচ্ছা আসেন আমরা বের করে দেন সরাসরি একটু শেক্সপিয়ারে যাই, একটু শেক্সপিয়ারে চলে আসেন সবাই। হ্যাঁ, আমরা শেক্সপিয়ার নিয়ে আগে একটু কথা বলি, এখান থেকে 3 মার্কের প্রশ্ন আসবে। এই যে দেখেন উইলিয়াম শেক্সপিয়ার, মানে কি বলবো, কি মহারথীর যা নাম, তার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এখানে একটু চলে আসেন, দেখেন উইলিয়াম শেক্সপিয়ার, এভরি সিঙ্গেল ওয়ার্ড ফ্রম শেক্সপিয়ার, এটা ভালো করে মাথায় রাখবেন, এখানে 3 মার্কের প্রশ্ন আসবে। উইলিয়াম শেক্সপিয়ার, পরে পেলে দেন 7 পেলে। উইলিয়াম শেক্সপিয়ার বলা হচ্ছে দেখেন ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। খুব ভালো করে মনে রাখবেন, উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু ইংল্যান্ডের জাতীয় কবি। আর যেটা বলছিলাম যে জর্জ বার্নার্ড শো, জর্জ বার্নার্ড শো মনে রাখবেন, এটা হচ্ছেন কিন্তু আয়ারল্যান্ডের কবি, আয়ারল্যান্ডের কবি, আয়ারল্যান্ডের জাতীয় কবিও না, আয়ারল্যান্ডের কবি। সো নেভার থিঙ্ক দ্যাট জর্জ বার্নার্ড শো ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, এটা ভালো করে মাথায় রাখবেন। উনি হচ্ছেন আয়ারল্যান্ডের কবি এবং নাট্যকার, এবং ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, ওনাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার, ভালো করে মাথায় রাখবেন। এমন সেই কারণে বিষয়গুলোর ভিতরে কনফ্লিক্ট করার কোনো সুযোগ নাই। সো উইলিয়াম শেক্সপিয়ার ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, কিং উইথাউট ক্রাউন, তার ব্যাপারে যত কম বলা যায়, গ্রেটেস্ট ড্রামাটিস্ট প্লেরাইট অফ অল টাইম, দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকটা পদবী, পোয়েট অফ হিউম্যান নেচার, যেটা আপনাকে বলছিলাম, পোয়েট অফ হিউম্যান নেচার। বিশ্বাস করেন উইলিয়াম শেক্সপিয়ার কোনো কালের না, কোনো নির্দিষ্ট যুগের না, কোনো নির্দিষ্ট ব্যক্তির না। ওনার রচিত প্রত্যেকটা নাটকের যে বৈশিষ্ট্য, এটা আমাদের ভিতরে বিদ্যমান। লেডি ম্যাকবেথের মতো লোভ আমাদের ভিতরে কাজ করে, জুলিয়াস সিজারের মতো বীরত্ব গাথা আমাদের হৃদয়ে হচ্ছে ভর করে, মাঝে মাঝে সব সারকার করে দিব। গার্লফ্রেন্ডে পাচ্ছে না, মনে হয় যে বাড়িঘর বাপ মারে বাড়িঘর পোড়াই দিয়ে গার্লফ্রেন্ডে উঠাই নিয়ে আসে, সব কিছুই আমাদের আছে। শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি ছিল, ইউর নেচার ইজ ইউর ফিউচার, আপনার নেচারই বলে দিবে আপনার ফিউচার কি হবে। এবং বাস্তবতা হচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন, ক্যাম্পাস লাইফে আপনার এক বন্ধু সারাদিন টিউশনি করে, পড়াশোনা করে, রাত জেগে বিভোর, আর আপনি সারা রাত মানে ফোনে কথা বলে হচ্ছে বিভোর, ভোরে ঘুমাচ্ছেন আর সকালবেলা চোখ ডলতে ডলতে ক্যাম্পাসে একটু নাস্তা করে ক্লাসে যাচ্ছেন। খেয়াল করেন সফলতার চূড়ায় কার পৌঁছা উচিত। আপনি যদি পৌঁছেও যান, এটা মনে রাখেন হচ্ছে এটা প্রকৃতির নিষ্ঠুরতা।
মানে আপনার বন্ধুর প্রতি আর আপনার প্রতি সদয়তা, আপনার পৌঁছাটা, আপনার সফলতায় পৌঁছাটা আপনার হক না, বাট কোনো কারণে আপনি পৌঁছে গেছেন। এক্সেপশন ইজ নট এক্সাম্পল, বাট এটা হচ্ছে বাস্তবতা। মনে রাখবেন, দেয়ালের সামনে লিখে রাখবেন, ইউর নেচার ইজ ইউর ফিউচার। আজ থেকে 500 বছর আগে বলে দেওয়া মহাগ্রন্থ আল কোরআনে যা বলা আছে, এভরি সিঙ্গেল অ্যাসপেক্ট অফ লাইফ, জীবনের প্রত্যেকটা দিকের সমাধান দেওয়া আছে মহাগ্রন্থ আল কোরআন, দা হলি কোরআন, এবং তার বাস্তব জীবন দর্শন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো সন্দেহ নাই, ওনার এই সংক্ষিপ্ত 63 বছরের জীবনটা এতটা সায়েন্টিফিক, খেয়াল করে দেখেন, এতটা সায়েন্টিফিক। আগের মানুষ দেখেন ওয়াশরুম করার পরে, বাথরুম সারার পরে কি ইউজ করতো? ছাই। বুঝছেন কিনা? ছায়ে খার আছে, এখন আমরা ইউজ করি হচ্ছে সাবান। সাবানে কি খার নাই? খেয়াল করে দেখেন, এতটা সায়েন্টিফিক আল্লাহ রাসূলের জীবন ছিল। আল্লাহ রাসূলের জীবন নিয়ে অ্যানালাইসিস করার মতো জ্ঞান আমার নাই। আপনি যদি আজ থেকে 500 বছর আগে, এটা তো 1400 বছর আগে, 500 বছর আগে যদি আপনি শেক্সপিয়রকে নিয়ে চিন্তা করেন, তার বলা প্রত্যেকটা কথা আপনার জীবন দর্শনের সাথে মিলে যাবে, আপনার হৃদয়ের সাথে মিলে যাবে। তার দেওয়া প্রত্যেকটা চরিত্র আপনার ভিতরে দেখেন বসবাস করতেছে। খেয়াল করে দেখেন, আছে হিউম্যান নিড, উই আর হিউম্যান নিড, আমাদের উইকনেস আছে, এটা আমাকে স্বীকার করতে হবে। আমি কখনোই নিজেকে জান্নাতি মানুষ ভাবার সুযোগ নাই। ইট ইজ ডিসাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কারণে হচ্ছে পোয়েট অফ হিউম্যান নেচার। উনি সকল যুগের, সকল কালের, ওনার জন্মের পর থেকে উনি সকল যুগের, সকল কালের। আমি তো বলছিলাম রোমান্টিক যুগের একটা বিখ্যাত কি বলে হচ্ছে উক্তি বলছিলাম আপনাদের এসটি কলেজে, মনে আছে? ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। চারিদিকেই পানি, কিন্তু পান করার মতো কোনো পানি নাই। খেয়াল করছেন কিনা? কিছুদিন আগে, এই 1 সপ্তাহের মধ্যে হবে, বরিশাল বিএম কলেজের এক স্টুডেন্ট চাকরি না পেয়ে হতাশায় মানে একদম চলন্ত লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছেন। খেয়াল করতে পারেন, সে অথই পানি, সেখানে টিকে থাকাও, সাঁতার জানলেও টিকে থাকা সম্ভব না, সাঁতার জানলেও টিকে থাকা সম্ভব না, অসম্ভব, আত্মহত্যা করছে। আল্লাহ ভালো জানে লাশ পাইছে কিনা, আমি জানি না, আপনারা খবর দেখছেন কিনা, সে লাশ পাইছে কিনা, পাইছে? খেয়াল করেন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, চারিদিকে হাজার হাজার মানুষ, কিন্তু তাকে চাকরি দেওয়ার মতো কোনো মানুষ নাই। অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, অ্যালোন অন এ হোয়াইট সি। বিশ্বাস করেন, আপনি দিন শেষে একা, আপনি দিন শেষে একা। আপনি যদি আপনার ওয়াইফের মানে হকটুকু দিতে না পারেন, আপনি স্বামী হিসেবে ভালো না। আপনি স্ত্রী যদি আপনার হাজবেন্ডের হক দিতে না পারেন, আপনি স্ত্রী হিসেবে ভালো না। আপনি যদি আপনার মায়ের সেবা করতে না পারেন, আপনি মা সন্তান হিসেবে ভালো না। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মা বাবা নাই যে সন্তান সেই বয়সে তাদের সেবা করে নাই, কিন্তু তারা তাদের ভালো বলছে। অসম্ভব, এটা খুবই রেয়ার, এতটা নাই। অ্যালোন, আপনি একা, দিন শেষে অনলাইন অ্যালোন, অ্যালোন অন হোয়াইট সি। বিশ্বাস করেন, আপনি একা, সত্যি আপনি একা। যাই হোক, তাহলে আলটিমেটলি খেয়াল করে দেখেন, পোয়েট অফ হিউম্যান নেচার, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, কিং উইথাউট ক্রাউন, গ্রেটেস্ট dramatist of playwright of all time, greatest superstar of the world, poet of human nature, এই উপাধি দিয়েছিলেন স্যামুয়েল জনসন। উনি হচ্ছেন এজ অফ সেন্সিবিলিটি যুগে যায় এটা। তার বইয়ের নাম হচ্ছে এ প্রিফেস টু শেক্সপিয়ার। খেয়াল করে দেখেন, ড্যাজলিং সান, লর্ড আলফ্রেড টেনিসন এই উপাধি দেন, যিনি হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের সাহিত্যিক। ভিক্টোরিয়ান হচ্ছে 1832 থেকে 1901। ড্যাজলিং সান, যিনি হচ্ছেন এই ভিক্টোরিয়ান যুগের প্রধান কবিদের একজন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা আসেন একটু গুগল ম্যাপে যাই। আমি জানি না পাবো কিনা, আসেন গুগল ম্যাপে আমি আপনাদের যা দেখাতে চাচ্ছি, ঠিক আছে? দেখেন গুগল ম্যাপে, আশা করি দেখতে পাচ্ছেন, আরেকটা নাম ছিল না, ওকে, একটু ধৈর্য ধরেন প্লিজ। এই তো পাইছি, দেখেন। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, একটু বলবেন ক্লিয়ারলি, একটু কাছে নিয়ে দেখবেন। আর এই যে দেখেন স্টেটফোর্ড অ্যাভন, আর এই যে দেখেন হচ্ছে লন্ডন। এই স্টেটফোর্ড অ্যাভন থেকে লন্ডনের দূরত্ব হচ্ছে প্রায় 103 থেকে 105 কিলোমিটার। খেয়াল করেন, অর্থাৎ আপনি বলতে পারেন ঢাকা থেকে হচ্ছে আপনার কি বলে
কুমিল্লার দূরত্ব হচ্ছে মেবি 108 কিলোমিটার, ঢাকা থেকে সিরাজগঞ্জ বা কুমিল্লা এমন একটা দূরত্ব, বা হচ্ছে ধরেন ঢাকা থেকে ময়মনসিংহ। এই জায়গায় এই যে স্টেট ফোর্ড অ্যাভন, আপনি গুগলে সার্চ দিলে দেখবেন স্টেট একটা আছে, স্টেট অন আপ মানে অ্যাভন আর কি, এটা হচ্ছে লন্ডনের কাছে। আর এটা হচ্ছে দেখেন আপনার স্টেট আপন অ্যাভন, স্টেট ফোর্ড আপন অ্যাভন, এই জায়গাতে হচ্ছে এই কিংবদন্তির জন্ম। এবং দেখেন লন্ডনে আসার সময় আপনি চিন্তা করেন এই যে মাঝখানে পড়বে কিন্তু অক্সফোর্ড। আমি তো আসলে স্টেট কার্ড দিয়েছি, দেখেন লন্ডনে স্টেট ফোর্ড আপন থেকে লন্ডনে আসার রাস্তা কিন্তু দেখেন এইটা, এইটা এই দিক দিয়ে হচ্ছে আপনাকে লন্ডনে আসতে হবে, এই যে এইটা। আর এই রাস্তার মাঝখানে বসবে হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। আর এই যে দেখেন এই ডান পাশে আছে দেখেন হচ্ছে ক্যামব্রিজ, কথা কি বুঝছেন কিনা? ডান পাশে হচ্ছে দেখেন ক্যামব্রিজ, আর এই পাশে তো মেবি হচ্ছে মেবি ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান, মেবি বাকিংহাম প্যালেস, এই আশেপাশে কোথায় যেন দেখলাম, হোয়াটএভার। সো কল্পনা করেন আপনি হচ্ছেন ইংল্যান্ডে আছেন, এবং আপনি বাস্তবতা হচ্ছে যদি ইংল্যান্ডে কেউ থাকে আপনি জিজ্ঞেস করে দেখবেন শেক্সপিয়রের বাড়িটা এখনো আছে। ইভেন শেক্সপিয়রের জন্ম তো হচ্ছে আপনার 1564 সালে। এই শেক্সপিয়রের জন্মের 1564 অর্থাৎ আপনার 16দশ শতাব্দী, অর্থাৎ মানে 100 বছর তো পরে গণনা করা হয়, 2000 সালকে বলা হয় একবিংশ শতাব্দী। ওই বাড়িতে এখনো ওই শতাব্দীর যে আবহ বা যে ভাইবটা ছিল ওই ভাইবটা এখনো আছে, কথা বলছেন কিনা? অর্থাৎ এই মানুষটা হচ্ছে আপনার 22-23 বছরে আপনার লন্ডনে চলে আসলো। এই যে স্টেট ফোর্ড আপন অ্যাভন, এমন একটা নদীর নাম, মানে কমেন্ট করেন এমন একটা নদীর নাম, অর্থাৎ মাইকেল মধুসূদনের সাথে যেভাবে কপোতক্ষ নদের একটা আঙ্গাঙ্গিক জড়িত আছে, অ্যাজ সেম অ্যাজ এই অ্যাভন নদীর তীরে একটা মানে কি বলবো স্রোতিসিনী বলেন, সমুদ্র বলেন, বা হচ্ছে একটা ভালোবাসাময় এই নদীর তীরে গড়ে ওঠে শেক্সপিয়র নামে কিংবদন্তির জীবন। সো দিস ইজ স্ট্রেট ফোর্ড অ্যাভন। আর এর মাঝখানে ইংল্যান্ড মানে লন্ডনে আসতে হলে মাঝখানে পড়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ প্রতিষ্ঠার বড় একটা রিজন ছিল হচ্ছে ধর্মের প্রচার, ধর্মের দীক্ষা। একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে একটু আমি আপনাদের যদি দেখাই, আচ্ছা আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন, বলা হচ্ছে দেখেন শেক্সপিয়রের জন্ম, এই যে দেখেন বার্ড, এই বার্ড শব্দের অর্থ মনে রাখবেন হচ্ছে কবি। বার্ড, বার্ড, এই বার্ড মানে কি বলেন? কবি। একটু কমেন্ট করেন প্লিজ, এগুলো একটু কমেন্ট করেন। বার্ড হচ্ছে একটা নদীর নাম, বার্ড, এই বার্ড একটা বার্ড সরি এমন একটা নদীর নাম। বার্ড মানে হচ্ছে কবি, অর্থাৎ অ্যাভনের কবি বলা হয় তাকে। খেয়াল করে দেখেন অ্যাভনের কবি, তার জন্ম নিয়ে যে ব্যাপারটা আছে মতান্তরে 26 এপ্রিল, এবং মতান্তরে বলা আছে দেখেন 23 এপ্রিল, আর মতান্তরে বলা আছে 26 এপ্রিল। এই বিষয়ে ছোট্ট একটা বক্তব্য আপনাকে দেই। যেহেতু উনি খ্রিস্টান ছিলেন, খ্রিস্টানদের একটা ইয়ে আছে ব্যাপটিজম, অর্থাৎ ব্যাপটিজম বলতে বোঝায় যেটা, মানে আমরা যদি একটু গুগলে আসি আপনাদেরকে একটু দেখাই, এই যে ব্যাপটিজমের পিকচার গুলো দেখেন, অর্থাৎ ব্যাপটিজম বলতে যেটা বোঝায় খ্রিস্ট ধর্মের দীক্ষা। যেমন ধরেন কোন হিন্দু ভাই যদি মুসলিম হয়, তাকে কালেমা শাহাদা পাঠ করে মুসলিম হতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সো আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, আপনি ইসলামে প্রবেশ করলেন। এই ব্যাপটিজম জন্মের পরেই করতে হবে বা ওই দিনই করতে হবে এমনটা না, এটা হচ্ছে মৃত্যুর আগে যে কোনো সময় করতে পারেন। সো এটা ধরে নেওয়া হয়, এই বিষয়ে যদিও হচ্ছে এটা মত মানে ইয়ে আছে, দ্বিমত আছে। এরপরেও আমি আপনাকে বলতেছি যে হচ্ছে এটা বলা হয়ে থাকে বা এই ব্যাপারেও আছে, মানে কথিত আছে 23 এপ্রিল তার জন্ম হন, মানে জন্ম নেন, এবং 26 এপ্রিল ওনাকে এই যে ব্যাপটিজম করা হয়, অর্থাৎ উনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। তবুও একটা বিষয় মনে রাখবেন যে শেক্সপিয়রের যে নাটকগুলো আছে বা শেক্সপিয়রের যে লেখনীগুলো আছে, এটা প্রত্যেকটা ধর্মের জায়গা থেকে বিশ্লেষণ করা যায়। আমি লেখকটার নাম ভুলে গেলাম, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন শেক্সপিয়র ইন ইসলামিক পার্সপেক্টিভ, অর্থাৎ শেক্সপিয়রের কিছু বক্তব্য, এই শেক্সপিয়রের নাটকগুলো বা শেক্সপিয়রের চিন্তাগুলোকে সাম্রাজ্যবাদীরা তাদের মতো করে কাজে লাগাতে পারে, প্রগতিশীল যারা আছে তাদেরকে কাজে লাগাতে পারে, যারা ইসলামিস্ট আছে তারাও কাজে লাগাতে পারে, যারা খ্রিস্টান আছে তারাও কাজে লাগাতে পারে। অর্থাৎ তার যে চিন্তাগুলো আছে প্রত্যেকের স্ব ধর্মের জায়গা থেকে তাদের নিজের লোক। ইভেন শেক্সপিয়রকে অনেকে বলে মুসলিম ছিলেন, অনেকে তাকে বলে শেখ বা শায়েখ, কথা কি বলছেন কেন, এগুলো কথিত আছে। যাই হোক, তো আলটিমেটলি দেখেন ব্যাপটিজম। তো আমরা এই কারণে আমরা কোনো বিতর্কে না যাই,
আমরা এই কারণে যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি, খেয়াল করে দেখেন, যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আলটিমেটলি তার জন্ম মৃত্যু দেখেন প্রায় সেম ডেটে। জন্ম হচ্ছে 23 এপ্রিল, এটাই আপাতত চূড়ান্ত হিসাবে মেনে নেন। জন্ম 23 এপ্রিল, মৃত্যু দেখেন 23 এপ্রিল, মাঝখানে হচ্ছে টোটাল 52 বছর। জন্ম হচ্ছে 64 সালে আর মৃত্যু হচ্ছে কত সালে? 1616 সালে। মাত্র 52 বছরের একটা কিংবদন্তি জীবন নিয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়র। এবং ক্রিকেট বিশ্বের একজন কিংবদন্তি আছেন, অস্ট্রেলিয়ান স্পিনার, কি যেন নাম ভুলে গেলাম, বলেন তো নামটা কি যেন, মারা গেল কিছুদিন আগে। অস্ট্রেলিয়ান একজন স্পিনার আছে, কিংবদন্তি একজন স্পিনার, নামটা বলেন তো কি যেন একটা নাম। ওনারও জীবনকাল ছিল, আপনি হিসাব করে দেখবেন 52 বছর। একটু মেলাবেন, 52 সালে, না না পেলে না, সাবরিনা তালুকদার, আরে শেনওয়ান, ইয়েস শেনওয়ান, পেলে না, আমি বলতেছি অস্ট্রেলিয়ান স্পিনার। ওনারও জীবন হচ্ছে আপনার 52 বছর। তাহলে আপনি খেয়াল করে দেখেন 52 সালটা ইতিহাসে কত গুরুত্বপূর্ণ সাল। 1952 সালে আমাদের ভাষা আন্দোলন, 52 সাল ছিল হচ্ছে শেক্সপিয়রের জীবনকাল, 52 সাল ছিল মানে শেনওয়ানের হচ্ছে জীবনকাল। খেয়াল করে দেখেন, ইয়েস শেনওয়ান, ওকে। তাহলে আলটিমেটলি দেখেন জন্ম মৃত্যু প্রায় সেম, 23 এপ্রিল 1566, 1616, এটা যেন কোনোভাবেই ভুল না হয়। বাবার নাম ছিলেন হচ্ছে দেখেন জন শেক্সপিয়র, মায়ের নাম ছিল দেখেন মেরি শেক্সপিয়র, আর ওয়াইফের নাম ছিলেন অ্যানি হ্যাথওয়ে। উনি ছিলেন হচ্ছে এলাকার বড় আপু। অর্থাৎ আপনি ভালো করেই জানেন শেক্সপিয়রের বিয়ের সময় তার বয়স ছিল হচ্ছে 18 বছর এবং আলটিমেটলি আর তার ওয়াইফের বয়স ছিল প্রায় 26 বছর। অর্থাৎ এলাকার বড় আপুকে বিয়ে করছিলেন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র। কথিত আছে শেক্সপিয়রের বাবা অনেক প্রকার কাজ করছেন, কোন এক কালে উনি ছিলেন বিউচার অর্থাৎ কসাই ছিলেন। আর মানে মাংসের কাজ কারবার শেষ করে যখন কোনো মাংস উদ্বৃত্ত থাকতো, এই মাংসটা হচ্ছে তার বন্ধুর বাসায় পাঠিয়ে দিতেন শেক্সপিয়রের মাধ্যমে। আর এই বন্ধুর মেয়ে ছিল হচ্ছে এই শেক্সপিয়রের ওয়াইফ অ্যানি হ্যাথওয়ে, এলাকার বড় আপু। মাংস দিতে গিয়েই মন দেয়া নেওয়া হয়ে ওঠে। এই কারণে যদি মেনে রাখবেন, মেন্টালি মেলে সিনিয়র বিয়ে করার কোনো সমস্যা নেই। ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, বড় আপুরা অনেক কিছু বোধে, আগে চাকরি পাইলে তোমাদেরকে মেনটেন করতে পারবে। সো যদি এখানে কেউ বড় আপুর সাথে প্রেম রানিং করে থাকো, ইউ ক্যান কন্টিনিউ। এরা অল্পতেই অনেক কিছু বোঝে, ইশারা করলেই বোঝে, এরা অনেক কিছুই উজাড় করে দিতে জানে। সো যদি মনের মিল হয়ে যায় তাহলে এনিওয়ান ক্যান টেক দ্য ডিসিশন, মানে কি বলে, একটা বোল্ড ডিসিশন টু গেট ম্যারিড বড় আপু। বড় আপুকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই আর কি, এটা খারাপ বিষয় না। কথা বলছেন কিনা? রবার্ট ব্রাউনিং বলেন বা আরো অনেকগুলো মানে কি বলে হচ্ছে প্রথিত যশা সাহিত্যিক আছে যারা সিনিয়র বড় আপুকে বিয়ে করছেন। সো এটা কোনো সমস্যা নাই। ধ্রুব, তুমি যে স্টিকার কমেন্ট করলে আমার তাতে মনে হয় তুমি বড় আপুর সাথে প্রেম করছো, মাইন্ড করেন না। সাইফোর্সে থাকতে আমারও একটা বড় আপুর সাথে মাঝে মাঝে কথা হতো। উনি হচ্ছেন, সত্যি কথা বলি, উনি হচ্ছেন কি বলে, ওনার বড় বোন 32, বিয়ে হয় নাই বলতে সরকারি চাকরি ট্রাই করতেছে। ওনার বাবা ছিলেন ব্যাংকের বিশাল একটা কর্মকর্তা। ওনার পড়াশোনা ভাল লাগে না, কিন্তু ওনার বড় বোনের বিয়ে না হওয়ার কারণে ওনার বিয়ে হয় না। এখন এই মুহূর্তে উনি কার সাথে প্রেম করবেন? ফেমাস হবে না। উনি আমার সাথে নিয়মিত কথা বলতেন, আমাকে এখানে ঘুরাতেন, খাওয়াতেন। বড় আপু তো, এই জন্য বললাম বড় আপুদের সাথে প্রেম করার মজা আলাদা। যাই হোক, আলটিমেটলি দেখেন শেক্সপিয়রের জন্মের 26 বছর পরে সাহিত্য রচনা শুরু করেন। ব্যাপারটা এভাবে না, আলটিমেটলি সাহিত্যের সমৃদ্ধি উনি পাওয়া শুরু করেন এবং 26 বছর সাহিত্যের যুগ, যার নাম হচ্ছে এজ অফ শেক্সপিয়র, যেটা 1500 থেকে 1616। এটা নিয়ে আমাদের গতকালকে কথা হয়েছে। খেয়াল করে দেখেন, আমি গতকালকে বলছিলাম, দেখেন তার ডাক নাম সোয়ান অফ অ্যাভন। তার বিয়ের সময় বয়স ছিল 18 আর স্ত্রী বয়স ছিল, অর্থাৎ বড় আপুর বয়স ছিল হচ্ছে 26। তার ডাক নাম ছিল দেখেন সোয়ান অফ অ্যাভন। কথা কি বলছেন কিনা? সোয়ান অফ অ্যাভন। তার সাহিত্যকর্ম হচ্ছে 37টি, তার সনেট হচ্ছে 54টি। প্লিজ এগুলো এক একটা একটু কমেন্ট করেন দয়া করে। সাজ্জাদ হোসেন, আর করার দরকার নাই, এই একটা মাসকে সর্বোচ্চ কাজে লাগান দয়া করে। আমি এক্সট্রিমলি সরি, মাঝখানে এক সপ্তাহ গ্যাপ গেছে, আর কোনো হচ্ছে বাধা নেই। আপনাদের ইনশাআল্লাহ 19 তারিখ পর্যন্ত, আগামী মাসের 15 তারিখ পর্যন্ত ক্লাস নিব। আগামী মাসের 4 দিন আপনাদের ছেড়ে দিব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আপনাদেরকে সেবা দিব, আর এই পরীক্ষার পরে তারও সেবা দিব, আর অনেক সেবা দিব আপনাদের। নিতে রাজি আছেন কিনা বলেন? ওকে, তাহলে খেয়াল করে দেখেন, তার ডাক নাম হচ্ছে সোয়ান অফ অ্যাভন। সোয়ান অফ অ্যাভন, তার ডাক নাম হচ্ছে সোয়ান অফ অ্যাভন।
তার সাহিত্যকর্ম দেখেন 37টি, অর্থাৎ নাটক, অর্থাৎ তিনি 40টি নাটক লিখেছিলেন ধরে নেওয়া হয়, তার মধ্যে হচ্ছে 2টি হারিয়ে গেছেন, একটা অসমাপ্ত, এই জন্য এখন তার মতান্তরে তার টোটাল নাটক হচ্ছে 37টি। প্লে প্লিজ এগুলো একটু কমেন্ট করেন, মানে ওই যে ক্লাসে বলার মতো, আপনারা যেহেতু অনলাইনে আছেন বলার সুযোগ নাই, একটু জোরে জোরে রুমে বলেন যদি কেউ পাগল না ভাবে। এবং তার সনেট হচ্ছে 144টি। মনে রাখবেন গতকাল বলছিলাম তিনি হচ্ছেন সনেটের ইনোভেটর, ইংলিশ সনেটের ইনোভেটর মানে হচ্ছে প্রবর্তক। খেয়াল করে দেখেন, তিনি হচ্ছেন সনেটের ইনোভেটর মানে হচ্ছে প্রবর্তক। কথা বলছেন কিনা? ইংলিশ সনেটের প্রবর্তক হচ্ছেন মানে প্রবর্তক মানে বলছিলাম যে হচ্ছে উনি নতুন একটা ধারা তৈরি করেন। আমি আপনাকে ধারাটা দেখাচ্ছি। তার আগে দেখেন বলা আছে, দেখেন হচ্ছে সনেট মূলত 3 প্রকার। কথা বলেন, সনেট কয় প্রকার? 3 প্রকার। ইটালিয়ান বা পেট্রাকিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট আর স্পেন্সরিয়ান সনেট। এডমন্ড স্পেন্সার কিছু সনেট রচনা করছেন, তার অনুসারে একটা নাম হচ্ছে স্পেন্সরিয়ান সনেট। এখানে আছে এডমন্ড স্পেন্সার, যার বিখ্যাত একটা সাহিত্যকর্ম আছে হচ্ছে আপনার এডমন্ড স্পেন্সার, ফেয়ারি কুইন, রানী এলিজাবেথের প্রশংসা করে লেখা রানী এলিজাবেথ। আমরা আসবো এখানে, একটা বিশাল মহাকাব্য ফেয়ারি কুইন, এটাকে বলা হচ্ছে এপিক, একটা বিশাল মহাকাব্য এপিক। আমরা আসবো এখানে। হ্যাঁ, এটা উপন্যাস না, এটা নাটক না, এটা হচ্ছে এপিক। এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়। আবারও বলছি, দেখেন কমেন্ট করেন। সনেট মূলত দেখেন 3 প্রকার। সনেটের 3টা ভার্সন আছে। যেটা পেট্রাক লিখছেন, পেট্রাকিয়ান সনেট, যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখে থাকেন, পেট্রাকিয়ান সনেট। শেক্সপিয়ার নামে একটা দেখেন সনেট আছে 154টি, আর স্পেন্সরিয়ানের মেবি সনেট আছে প্রায় 89টির মতো। এই যে দেখেন 89টি সনেট আছে। কথা বলছেন স্পেন্সরিয়ান। তাহলে সনেট মূলত 3 প্রকার। গতকালকে বলছিলাম, খেয়াল করে দেখেন, সনেটের জনক। দেখেন সনেটের জনক বলছিলাম হচ্ছে স্যার থমাস ওয়েট। আবারও বলছি, সনেটের জনক হচ্ছে আপনার স্যার। সনেটের জনক বলছিলাম গতকালকে স্যার থমাস ওয়েট, সনেটের জনক স্যার থমাস ওয়েট। আলটিমেটলি আর শেক্সপিয়ার হচ্ছে ইনোভেটর মানে কি? স্যার থমাস ওয়েট। এনারা মনে করেন এই যে পেট্রাককে ফলো করতেন। পেট্রাকের সিস্টেম হচ্ছে 8 প্লাস কত 6, অষ্টকার কি ষষ্ঠ, তাই না? এটা আপনারা পড়ছেন। ইভেন দেখবেন আপনি হচ্ছে কি বলে ওই যদি আমি বলি আপনাকে আপনার ওই মাইকেল মধুসূদন দত্ত, উনিও ফলো করছেন 8 এবং 6। আর এই শেক্সপিয়ারের সনেটের অন্তমিলটা দেখেন 4 4 4 2, 12 আর 2 14, এবি 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 সিডি সিডি ইএফ ইএফ জি জি। খেয়াল করে দেখেন, এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জি জি, এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জি জি। আমি যদি আপনাকে দেখেন শেক্সপিয়ার একটা বিখ্যাত সনেট দেখেন 18 নম্বর সনেট, খুবই বিখ্যাত একটা সনেট শেক্সপিয়ারের। খেয়াল করেন, বলা আছে দেখেন, শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার, আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি? ডি মানে হচ্ছে ডি, এই ডিটা হচ্ছে আগের বর্তমানের ইউ, মানে শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে। আমি কি তোমাকে গ্রীষ্মের গরমের সাথে কম্পেয়ার করতে পারি? এটা হচ্ছে মানে শেক্সপিয়ারের বিখ্যাত একটা সনেট। খেয়াল করে দেখেন, তো শেক্সপিয়ার যে সনেটের অন্তমিল আছে দেখেন, আমরা একটু চেষ্টা করি, দেখেন এখানে খুঁজে পাওয়া যায় কিনা, আসেন একটু চেষ্টা করে দেখি। আলটিমেটলি শেক্সপিয়ার সনেটের যেটা একটু আগে আমরা বললাম এবি এবি, প্রথমে ছিল দেখেন এ বি এবি, তাই না? আপনি চিন্তা করে দেখেন, আলটিমেটলি এই যে ওয়াই কে ধরেন হচ্ছে এ। খেয়াল করেন যে বলা আছে দেখেন, শ্যাল আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে। আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি বন্ধু? ইউ আর, এই আর ছিল আগে আর, ইউ আর মোর লাভলি এন্ড মোর টেম্পারেট। তুমি তো অত্যন্ত মানে কি বলবো আর কি, লাভলি, তুমি তো ভালোবাসাময় এন্ড টেম্পারেট, সহনশীল বা যেটাই বলেন না কেন। তোমাকে কি আমি সামার্স ডে তো আপনার গরম হট, এর সাথে কি আমি তোমাকে তুলনা করতে পারি বন্ধু? না, কারণ বলা হচ্ছে ইউ আর মোর লাভলি এন্ড মোর টেম্পারেট। খেয়াল করে দেখেন কেমন। আলটিমেটলি যদি আমি দেখেন একটু খেয়াল করে, সেটা হচ্ছে ইউটাকে যদি ধরি এ, খেয়াল করেন ইউটাকে এ ধরি, আর এই ইটাকে ধরেন হচ্ছে বি ধরি বি, তাহলে দেখেন এবি এবি, এই যে দেখেন এবি এবি অন্তমিল। কথা বলছেন কিনা? এই যে দেখেন এটা 4টা অন্তমিল 4। এটা হচ্ছে ইউটা লাস্ট স্টেপটা, মানে মিলটা হচ্ছে লাস্ট স্টেপটা। আমি আপনাকে মাইকেল মধুসূদন দত্তটা দেখাচ্ছি। দেখেন এই ইউটা হচ্ছে দেখেন এ, ইটা হচ্ছে বি, তাহলে এই ইউটা হচ্ছে এ, ইটা হচ্ছে আপনার বি, তাহলে এবি 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 হয়ে গেল। এবার দেখেন এই যে লাস্ট আছে দেখেন ডি, এটা মনে করেন সি, এস এটা ডি, আবার দেখেন এই যে ডি,
ডি, এটা সি, এই যে ই, এটা ডি, তাহলে দেখেন সিডি সিডি, এই যে চারটা হয়ে গেল। কথা কি বুঝতেছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা? এবি এবি, সিডি সিডি, এরপরে আলটিমেটলি ইএফ ইএফ, ইএফ ইএফ, এগুলো কি বলছে দেখেন, আলটিমেটলি আমাদের আর বাকি থাকবে ইএফ এফ জি জি, 6 লাইন, 1 2 3 4 5 6। তাহলে ধরেন ইএফ, এতে ইএফ ইএফ, দেখেন লাস্টে ই, এতে ই, লাস্টে ই, এটা ই, এটা ই, এটা এফ, এটা ই, এটা এফ, দেখেন এখানেও টি, এখানেও টি, আর দেখেন এই যে জি জি মানে জি জি, দেখেন ডাবল, জি জি মানে দেখেন ডাবল ই। কথা কি বুঝছেন কিনা? লাস্টে বলা আছে দেখেন, so long as men can breathe or eyes can see, so long lives this and this gives life to thee। কথা কি বুঝতেছেন কিনা? তো এইটু খেয়াল করে দেখেন, সনেটের শেক্সপিয়রকে বলা হচ্ছে, আবারও বলতেছি, উনি ইনোভেটর, প্রবর্তক। প্রবর্তক মানে হচ্ছে উনি নতুন ধারা একটা সনেট লিখছেন, উনি পেত্রাককে অনুসরণ করেন নাই। ওনার এই 154টি সনেট প্রত্যেকটা এই সেম ওয়েতে লেখা। কথা কি বুঝতে পারছি? যাই হোক, তাহলে একটু ভালো করে এগুলো একটু আপনাকে খেয়াল করবেন, এই কবিতাটা পড়বেন, দেখবেন খুবই ভালো লাগবে। এবং এই কবিতার অর্থগুলো খুবই সুন্দর। Shall I compare dews to summer's day? Though art you are more lovely and more temperate, rough winds do shake the darling birds of May। বলা হচ্ছে দেখেন রাফ ওয়াইন্ডস, রাফ ওয়াইন্ড মানে হচ্ছে প্রচন্ড গরম, বলা হচ্ছে ডু শ্যাক, শ্যাক মানে জড়িয়ে নাও, শ্যাক হ্যান্ডশেক করি না। দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে প্রচন্ড তাপদাহ, এটা আমাদেরকে কি করে, খুব বেশি ভালো কিছু দেয় না। And summer's leaves hard to all short a dead, sometime to hot the eye of heaven shines, and often is his gold complexion demon, and every fair from fair something decline, whatever। এখানে একটা শব্দ আছে দেখেন, ইটারনাল, ইটারনাল সামার শ্যাল নট ফেড, ফেড মানে তো জানেন বিবর্ণ, হোয়াটএভার। তো আলটিমেটলি এই কবিতাটা পড়ে দেখবেন, খুব সুন্দর লাগবে আর কি। এই জন্য বলা হয়েছে দেখেন, তার সনেট হচ্ছে 154টি, আর লং ন্যারেটিভ পোয়েম, এটা 3টা হবে না, সরি 2টা হবে না, এটা মূলত হবে 3টা লং ন্যারেটিভ পোয়েম। তার ব্যাখ্যামূলক, উপাখ্যানমূলক পোয়েম আছে 3টা, এটা 2টা না, এটা 3টা করে দেন প্লিজ। আর তার সনেটের হচ্ছে ইয়া হচ্ছে এবি এবি এবি, সিডি সিডি, এফ এফ, জি জি। কথা কি বুঝতে পারছি? তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এ পর্যন্তই রাখি। আমি হচ্ছে একটু মেডিকেলে যেতে হবে, সো কালকে থেকে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ। শেক্সপিয়ারের উপর আমি 3-4টা ক্লাস নেব, একটু রিল্যাক্সে, একটু ধীরে ধীরে, একটু আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। আশা করি পুরো সময়টা থাকবেন। ঈদের পরে লাগলে আমরা ঈদের পরে আরো ক্লাস নেবো ইনশাআল্লাহ। সো ভুল ত্রুটি মাফ করবেন। আর আপনাদের তো হচ্ছে 8:30টায় ক্লাস হবে রোজার পর থেকে। আশা করি অন্য কোনো কারোর সাথে শিডিউলে কনফ্লিক্ট হবে না, কেননা আপনাদের কোর্সটা শেষ করার আগ পর্যন্ত 8:30টায় আমি আসলে কোনো কোর্সই চালু করব না। সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ভালো থাকবেন, ঘরে বসে ক্লাসগুলো করেন, এগুলো বারবার শোনেন। আশা করি দেখবেন এখান থেকে কোনো একটা 8-10টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। শুধু একটু শোনেন, তাহলেই হবে। এটা শোনার বিষয়, লেখার বিষয় না, গল্পের বিষয়, শোনার বিষয়, বুকে ধারণ করার বিষয়, রাখার বিষয়। সো শুভকামনা রইল। মাস্টার প্র্যাকটিস অবশ্যই করাবো, রোজার মাসে সম্ভব না, রোজার পর থেকে ইনশাআল্লাহ। সো ভুল ত্রুটি মাফ করবেন। আশা করি আমি আমার প্রতিশ্রুতি রেখেই যাচ্ছি এবং প্রতিশ্রুতি রক্ষা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।